সুপ্রভাত। আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দায় আসলাম। মাঝখানে তো বেশ কিছুদিন গেল কুয়াশায় ঢাকা সকাল, আর এখন ভালো গরম পড়ে গিয়েছে। মানে শীত অল্প অল্প করে যাচ্ছে, এখন আর বলা যায় না। আমাদের এখানে যেন মনে হলো হঠাৎ করে শীত পালিয়ে গেল। সত্যি কথা গো, এত তাড়াতাড়ি যে গরম পড়ে যাবে ভাবতেই পারিনি। মানে হাতে গুনে মনে হয় 2-3টে দিনের মধ্যেই এত গরম পড়ে গিয়েছে যে বলার না। এই সকালবেলাটা ঘুম থেকে ওঠার পরে একটু সময় হয়তো সোয়েটারটা গায়ে দেই, খুব বেশি হলে 10-15 মিনিট, তারপরে আবার লাগে না, গরম লেগে যায়, খুলে ফেলি। আসলে এই সময়টা সবাই বলে যে সিজন চেঞ্জ, আর ঘরে ঘরে জ্বর এই সময়টা, জানো। মানে আমাদের এখানে তো প্রত্যেকটা ঘরে ঘরে মনে হচ্ছে জ্বর। আসলে গরম লাগে, সবাই কি হয়, সোয়েটার পরা, গরম জামা কাপড় পরা বন্ধ করে দিই। অনেক সময় তো মনে হয় একটু ফ্যান দিলে আরাম হয় দুপুরের দিকটায়। তো এই করেই সবার ঠান্ডা লেগে যাচ্ছে। আর সকালবেলাটার দিকে একটুখানি বারান্দায় দাঁড়িয়েছিলাম, কারণ রোদ ছিল, তাই ওই সময়টার সোয়েটার পরিনি। তো ঘরে এসে ভাবলাম যে না, অল্প একটু সময়ের জন্য হলেও পরি, কারণ সকালবেলাটায় অল্প একটু ঠান্ডা থাকে। আর তারপরে তো বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডা কোথায় পালিয়ে যায়। আর এই যে লেপ, এই লেপগুলো তোলার সময় চলে এসছে। কালকে যখন শুয়েছি পাশে কাঁথা নিয়ে শুয়েছি, কারণ লেপ গায়ে দেওয়া যাচ্ছিল না। লেপ ফেলে দিলে হয়তো ঘুমের মধ্যে জাগা পেলে দেখছি ঠান্ডা লাগছে, আবার গায়ে দিলে মনে হচ্ছে গরম লাগছে, এই করে সারা রাতটা কেটে যাচ্ছে। তো লেপগুলো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তুলতে হবে। তবে আমাদের এখানে এখনো বৃষ্টি হয়নি, কিন্তু আশেপাশে সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হয়েছে। তো মা আবার বলছিল যে বৃষ্টি হলে দেখবে আবার একটু ঠান্ডা পড়বে, তখন কিন্তু আবার লেপ দরকার হবে। এই ভেবে আবার তুলছি না। আর এদিকে তো বিছানা তোলা হয়ে গেছে, আর এখন একটু বাসি ঘরটা ঝাড় দেব, তাহলেই আমার সকালবেলা এই দিকের ঘরের কাজগুলো মোটামুটি শেষ হয়ে যায়। তারপরে যাব ঠাকুর ঘরে। আর এই কয়েকটা দিন তো আমাদের বিয়ে বাড়ি করে বেশ আনন্দেই কাটলো, কারণ আমাদের একদম রিলেটিভের মধ্যে বিয়ে ছিল, তারপরে আবার পাড়ার মধ্যে পাশের বাড়িতে ছিল বিয়ে, বৌভাত, সব মিলিয়ে এ কয়েকটা দিন বেশ আনন্দে কেটেছে। তো এখন মনে হচ্ছে সব বিয়ে কেটে যাওয়ার পরে যে হ্যাঁ, আবার মানে রোজকার কাজকর্ম শুরু। এবারে তোমরা বলবে এই কয়দিন বিয়ে বাড়ির জন্য কি তোমার কাজ বন্ধ ছিল? না, কাজ বন্ধ ছিল না, এটা ঠিক কথাই। রান্না বান্না খাওয়া সমস্ত কিছুই ছিল। কিন্তু দেখবে কোথাও একটা নেমন্তন্ন কি একবেলা বাড়িতে খাবো না, এরকম হলে কিন্তু আমাদের মোটামুটি সারাদিনের যে রুটিন তাতে একটু হলেও পরিবর্তন হয়। হয়তো রান্না করতে গেলে সেইভাবেই করি যে আজকে একবেলা খাওয়া নেই, কি বাইরে খাওয়া আছে, কি নেমন্তন্ন আছে, সেই বুঝে কিন্তু আমাদের মানে বাড়ির খাওয়া দাওয়া বলো কি মানে কি রান্না হবে, সেগুলো সমস্ত কিছুই পরিবর্তন একটু হয়। তো এই যে ঠাকুর ঘরে এসেছি, আর দেখতেই পেলে একদম দরজার নিচ থেকে কাপড় সরালাম। আসলে এখন তো ফাল্গুন মাস পড়ে গিয়েছে, আর আমাদের এখানে প্রচণ্ড হাওয়া হয়। মানে সেই সকাল থেকে হাওয়া শুরু হয়ে যায়, আর চারিদিকে যে কি ধুলোবালি, মানে এই ধুলোবালির অত্যাচারে আমি পাগল হয়ে যাব এখন এই 2 মাস। তো ঘরে কি হয়, তোমার দরজার নিচ দিয়ে খুব ধুলোবালিগুলো ঘরে ঢুকে যায়, আর ঘরগুলো মনে হয় নোংরা। ওই জন্য আমি করি কি, দরজার নিচে এরকম পুরনো ছেঁড়া নাইটি হোক বা অন্য কোনো কাপড়ের টুকরো হলে সেগুলো দিয়ে রাখি, যে অন্ততপক্ষে মেঝেটা যাতে ধুলো ধুলো না হয়ে যায়। মানে আমার না এটা খুব খারাপ লাগে, যখনই হাঁটতে যাব পায়ের মধ্যে মনে হয় ঘরের মধ্যে ধুলো আছে, বালি আছে, পায়ের তলাটা মধ্যে একটু কিচকিচ করলে আমার তখন মনে হয় আবার একটু ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নেই। তো এই সমস্যাগুলোর থেকে বাঁচার জন্যেই আমি সবসময় না, যখন এরকম খুব হাওয়া হয়, দরজার তলায় কাপড় গুজে দেই।
আর আমি তো ঠাকুর ঘরে বেশিরভাগ সময় স্টিলের বাসন ব্যবহার করি, তোমরা দেখেইছো। অনেক সময় অনেক দিদিরা বা বোনেরা আমাকে বলেছে যে ঠাকুরের কাজে স্টিলের বাসন ব্যবহার করতে নেই। আসলে কি বলো তো, সব মানে আমি না ঠিক পেরে উঠি না। ওই যে পেতলের বাসনগুলো হয় বা কাঁসার বাসন, এগুলো যে মাজা ঘষা করে ঠিক করে রাখা, মেনটেনেন্সটা না ঠিক আমার দ্বারা হয় না। মানে এত কাজের মধ্যে আর ওটা সামলে উঠতে পারি না। আর সেই তুলনায় স্টিলের বাসনগুলো মেজে পরিষ্কার করতে অনেকটাই সুবিধে, সহজ, সেই জন্যেই ব্যবহার করি। তো আমি এত কাজের মধ্যে আর সেটা সেরে উঠতে পারি না। তো আমার মনে হয় যে ঠাকুর নিশ্চয়ই বুঝতে পারবে যে হ্যাঁ, এই মেয়েটা পেরে উঠছে না। যখন আমি দেখব যে হ্যাঁ, আমার আর সংসারের দিকে অতটা সময় না দিলেও চলে, ঠাকুরের দিকে বা ঠাকুর ঘরের কাজে মোটামুটি অনেকটা সময় দিতে পারছি, তখন আমি নিশ্চয়ই ভালো বাসন নিয়ে কাজগুলো করব। কিন্তু এখনও যে বলতে পারো নিজের একটু সুবিধের জন্যই স্টিলের বাসনগুলো ব্যবহার করি। আর আমার মনে হয় জানো তো, যখন দোকানে কিনেছি না প্রচুর স্টিলের এরকম থালা গ্লাস ঠাকুরের জন্যে, তো আমার মনে হয় যে এরকম বাসন মনে হয় টুকটাক আমার মতন বেশ কিছু মানুষ ব্যবহার করে। নইলে পরে দোকানেই বা এত স্টিলের ঠাকুরের ছোট ছোট বাসন কেমন করে বিক্রি হচ্ছে বলো। আসলে সব কিছুরই একটা নিয়ম আছে, এটা ঠিক কথাই। যেমন আরও আগে আমার দাদুকে দেখতাম পাথরের থালা বাটি ব্যবহার করতো, তো সেগুলোও কিন্তু খুব ভালো লাগতো। আর এই যে আমার ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর কাপড়গুলো দিয়ে দিলাম দরজার তলায় যাতে আর ধুলো না আসে। আর এখন আসলাম রান্নাঘরে। আজকে করব একটু মুসুরির ডালের খিচুড়ি। ওই যে বললাম শীত প্রায় চলে গেছে বললেই চলে। তো শীতকাল মানেই তো ছিল খিচুড়ি খাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা দিন। আর গরমের দিনে না খিচুড়ি খেতে মোটেই ভালো লাগে না। তাই আজকে ভাবলাম যে এখন তো প্রায় গরম পড়ে যাচ্ছে, তো গরমটা পড়ার আগ দিয়ে একটু খিচুড়ি খেয়ে নেই। তো একদিকে খিচুড়ি বসিয়েছি আর এইদিকে একটু আলু ভাজা বসিয়েছি খিচুড়ির সাথে খাবো। তো এখানে একটু প্রথমে পেঁয়াজ, শুকনো লঙ্কা, পেঁয়াজ বলতে আমি এখানে একটু ডুমো করে পেঁয়াজ দিয়েছি, তার সঙ্গে একটু আদা কুচি দিয়েছি, আর এখন দিলাম পাঁচ ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আর এবারে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুরির ডাল। সকালবেলা তো, তাই এই সময়টা মুসুরির ডালের খিচুড়ি আমরা খাই। মুগ ডালের খিচুড়ি একদম সকালবেলায় করি না, যদি ইচ্ছে হয় কোনো সময় হয়তো দুপুরের জন্যে করি। আর এবারে এতে দিয়ে দিলাম জল। মুসুরির ডালটা একটু মানে সেদ্ধ হোক, জলটা ফুটে উঠুক, তারপরে চাল দিয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর এই মুসুরির ডালে আমি দিয়ে দিলাম হচ্ছে এখন আতপের চাল, ননিয়া আতপ যেটা। এমনি সেদ্ধ চাল দিয়েও মুসুরির ডালের খিচুড়ি ভালোই লাগে, তবে ননিয়া আতপ দিলে টেস্টটা ভালো হয়, কারণ চালটাতে একটা সুন্দর গন্ধ আছে, যার জন্যে খিচুড়িতেও গন্ধটা ভালো হয়। আর একটু আতপ চাল দেওয়াতে কি হয়, আঠা আঠা ভাবটা আসে। তো যত আঠা ভাব হবে খিচুড়ি তো তত খেতে ভালো হয়। সেজন্যই একটু ননিয়া আতপ চাল দিয়েই আমি করি। আর আজকে আলু ভাজার পরিমাণ অনেকটা বেশি, তাই প্রথমে একবার ভেজে নামিয়ে নিয়েছি, তারপরে আবার দিলাম। একবারে অনেকটা করতে গেলে না কড়াইতে আটকে যায়। আর আমার এখানে খিচুড়িটা প্রায় হয়ে এসছে, আর একটু সেদ্ধ হলেই নামিয়ে নেব। আর এতে কিন্তু অল্প করে আমি মিষ্টিও দিয়েছি। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে এখন বসিয়ে দিয়েছি ডিমের অমলেট। আর এই ফ্রাইং প্যানটা যে দেখছো, তোমরা চিনতে পেরেছো তো? সেদিন কিন্তু এটা আমি বিশাল থেকে কিনে এনেছিলাম আর তোমাদেরকে দেখিয়েও ছিলাম। তো আজকে এটাতে ফার্স্ট আমি ডিমের অমলেট করলাম। তো করে না খুব আনন্দ হলো। দেখবে প্রথম একটা বাসন যদি ব্যবহার করি কি ভালো যে লাগে, মানে নিজেরই আনন্দ হয়। আর সব থেকে বেশি সুবিধা কি, আমি এটা না ডিমের অমলেট করব জন্যই কিনেছিলাম, তো দেখলাম যে হ্যাঁ, এটা বেশ সুবিধে করতে, মানে সব দিক দিয়েই ভালো হয়েছে জিনিসটা কিনেছি। তো সবাইকে খেতে দিয়ে এবার আমিও বসলাম খেতে, আর তার সাথে নিয়ে নিয়েছি একটু পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা, মুসুরির ডালের খিচুড়ি, ডিমের অমলেট, আর এতে দিয়েছিলাম অল্প করে ঘি। আর আমি তো ঝাল খেতে খুব ভালোবাসি, তোমরা জানোই, তাই সব সময় না খেতে বসে একটু লঙ্কাটা ডলে নেওয়া আমার একটা অভ্যেস বলতে পারো। তো খিচুড়িটা গরম গরম খাচ্ছি, সত্যি বলছি দারুণ হয়েছিল খিচুড়িটা, মানে সব দিক দিয়ে একদম ঠিকঠাক।
আর এই যে খিচুড়িতে তোমার পেঁয়াজগুলো ডুমডুম করে দিয়েছিলাম না, আর এগুলো যখন এরকম নরম হয়ে যায় দারুণ লাগে খেতে। আর এবারে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো বিট, এক টুকরো গাজর, আর এখানে নিয়ে নিয়েছিলাম কমলা লেবুর খোসা। তবে খোসাটা না একটু পেছন দিক থেকে মানে চেঁচে নিয়েছি, যেমন ভেতর দিকে একটু সাদা অংশ থাকে সেটাকে একটু চেঁচে ফেলে দিয়েছি। আর তার সাথে নিয়েছি এখানে অ্যালোভেরা জেল। যদি তোমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তাহলে এরকমভাবে একটা পাতা নিয়ে নিতে পারো। আর যদি না থাকে তাহলে বাজারে তো অ্যালোভেরা জেল কিনতেই পাওয়া যায় এখন, সেটাও নিয়ে নিতে পারো। আমার বাড়িতে গাছ আছে তাই আমি পাতা নিয়ে নিয়েছি। আর এখানে গাজরটাকে প্রথমে একটু ঘষে নিয়েছি। আর এবারে একটু ছেঁচে নেব। তবে এটা তোমাদের যদি মনে হয় তোমরা মিক্সিতেও করতে পারো। আমি কোনো সময় মিক্সিতে করি, আবার কোনো সময় হয়তো এভাবেও করি, যখন যেটা সুবিধে আর কি। আজকে আমি তোমাদেরকে এইভাবে একটা দেখাচ্ছি, খুব ভালো ঘরোয়া পদ্ধতি, যেটা বলতে পারো আমাদের স্কিনের জন্য খুব ভালো। আমি এটা অনেক সময়ই ব্যবহার করি, কিন্তু কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পেলে এখানে গাজরটাকেও ভালো করে চিপে রস করে নিলাম, আর বিটটাকেও নিলাম। আর এবারে কমলা লেবুর খোসাটা, এটাকেও ভালো করে থেতো করে তারপরে চিপে রসটা নিয়ে নেব। আমাদের মুখের মানে স্কিনের গ্লোয়ের জন্য আমরা অনেক সময় অনেক কিছু ব্যবহার করি, বাজার চলতি ক্রিম বলো বা যেটাই বলো, বা অনেক সময় পার্লারেও যাই। কিন্তু পার্লারে সব সময় আমাদের যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, সময়ের অভাবে হয়, অনেক সময় ছোট বাচ্চা বাড়িতে থাকলে তাকে রেখে মারা যেতে পারে না। আর সব থেকে একটা বড় কারণ হয় সেটা হচ্ছে গিয়ে অর্থনৈতিক দিক থেকে। পার্লারে গিয়ে নিজের স্কিন কেয়ার করাটা আমাদের সমস্ত মেয়েদেরই মানে একটা ইচ্ছে বলতে পারো। আমরা সবাই চাই আমাদের চুল বা স্কিনের একটা সুন্দর পরিচর্যা করতে, কিন্তু সবসময় সেটা অর্থের দিক থেকে সম্ভব হয় না। আবার মানে বিশেষ করে দেখবে মধ্যবিত্ত পরিবারে আমরা সব সময় নিজেদের কথাটা পরে ভাবি, পরিবারের কথা সবার আগে ভাবি। তো এরকম অনেক ক্ষেত্রে নিজেদের কথাটা অনেক পরে ভাবি জন্যে হয়তো অর্থের দিক থেকে ভাবি থাক, আমাদের পেছনে এখন আর এতগুলো টাকা খরচা করার দরকার নেই, বা এটা দিয়ে অন্য কোনো কাজ করি, এই যা। তো সেই রকম ক্ষেত্রে যাতে আমরা বাড়িতে বসে একদম কোনো খরচ ছাড়া একদম পার্লারের মতনই আমরা আমাদের মুখে গ্লো আনতে পারি, সেটারই একটা সহজ পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পেলে আমি এখানে সমস্ত কিছু রস করে নিয়ে নিয়েছি। আর এবারে এতে দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল, যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা। সেটা একদম এটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা দেখো একটা কিন্তু গ্লিসারিনের শিশি। হ্যাঁ, তো গ্লিসারিন বাজারে অনেক রকমের পাবে, কিন্তু আইপি গ্লিসারিন যেটা, সেটা কিন্তু সব থেকে ভালো, ওটা তোমরা মেডিকেল স্টোরে পাবে। এটা আমি সবসময় নিজে ব্যবহার করি আইপি গ্লিসারিন। তো অল্প করে এতে আইপি গ্লিসারিনও দিয়ে দিতে পারো, বা যে কোনো গ্লিসারিনই হাফ চামচ দিয়ে দিতে পারো। গ্লিসারিন কিন্তু এমনিতেও আমাদের স্কিনের পক্ষে খুব ভালো। তো এই সময়টা দেখবে এমনিতেই খুব ড্রাই ওয়েদার, এই সময়টা খুব টানে, চড়া দিন, তো তাই একটু গ্লিসারিন আমার মনে হয় দেওয়া যেতেই পারে। আর ওদিকে দেখতেই পেলে এক ফাঁকে আবার জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিলাম। আমরা যতই বললাম নিজেরটা ভাবি না কেন, সংসারেরটা সবার আগে। তো জামা কাপড়টা ভিজতে থাকুক, ততক্ষণে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিছুই না, যে মিশ্রণটা তৈরি করলাম রস, এটা মুখে ভালো করে একটু ঘষে নেবে। তবে তার আগে মুখটা যেন অবশ্যই পরিষ্কার থাকে। সে তোমরা ফেস ওয়াশ দিতে পারো, বা অনেকে যে যেটা দিয়ে মোট কথা মুখ পরিষ্কার করে। আমি অনেক সময় টমেটো, তার সঙ্গে একটু চালের গুঁড়ো বা একটু চিনির গুঁড়ো নিয়ে মুখটাকে জাস্ট একটু পরিষ্কার করে নেই। আর তারপরে সেই রসটা দিয়ে ভালো করে সারা মুখে লাগিয়ে নেবে, একটু ম্যাসেজ করে নিয়ে লাগিয়ে রাখবে 5 থেকে 10 মিনিট, মানে যতক্ষণ লাগে ওটা শুকোতে, এই সময়টুকু রাখলেই যথেষ্ট। আর এইদিকে আমি ওটা মুখে লাগিয়ে নিয়ে চলে আসলাম বারান্দাটা ঝাড় দিতে। আর এখন দেখো সূর্য পুরো ঘুরে গিয়েছে, যার জন্যে আমার বারান্দাটাতে আবার পুরোটা রোদ চলে এসেছে। মানে এখন এই পুরো গরমকালটা আমার বারান্দাটায় এরকম রোদ থাকবে। আর বারান্দাটা আজকে আগে ঝাড় দিচ্ছি, কারণ
পাপোশগুলো একটু রোদে দেব, মানে বারান্দায় এত ভালো রোদ, এখন আর ছাদে যাওয়ার দরকার পড়ে না, কিন্তু এত ধুলোবালি না, ওই জন্য ভাবলাম পাপোশটা দেওয়ার আগে বারান্দাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেই। আর ততক্ষণে আমার মুখে লাগানো যে প্যাকটা ওটাও শুকিয়ে যাবে, ওই জন্য মানে সব কিছু দিক দিয়েই ভাবলাম এটা করে নিয়ে তারপরে আমি গিয়ে মুখটা পরিষ্কার করব। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে আবারও কাজ হচ্ছে, মানে একেতে তো হাওয়া ধুলোবালি, তার উপরে বাড়ির উল্টো দিকে যদি এরকম সিমেন্ট বালির কাজ হয় তাহলে বলো তো কি অবস্থা হয়, মানে বারান্দাটাতে পাড়া দেওয়া যাচ্ছে না। তো যাই, এখন এই পাপোশগুলো নিয়ে একটু রোদে দিয়ে আসি। আসলে এই যে সকাল থেকে সব স্নান করেছে, বারে বারে বাথরুমে গিয়েছে, আর ভেজা পায়ে এসে পাপোশটাতে সবার ফার্স্টে দাঁড়ানো হয়, আর বাথরুমের সামনে পাপোশগুলো ভিজে যায়। তো ওই জন্য আমি একটু শুকিয়ে নেই, তাহলে না ভালো লাগে, পাপোশটাও বেশ শুকনো থাকে, পরিষ্কার থাকে। আর এই যে দেখতে পাচ্ছ আমার এই ঘরে দরজার নিচেও কিন্তু আমি একটা কাপড় দিয়ে দিয়েছি নাইটি ছেঁড়া, যাতে ধুলোবালিগুলো না ভেতরে না আসে, ঘরটা পরিষ্কার থাকে গো। একটু মানে সুবিধে নিজের করার জন্যেই না এইটুকু ব্যবস্থা, তাতে মনে হয় আমার নিজের কাজটাও অনেকটা বেঁচে যায়, মানে কমে যায় আর কি। আর এই যে আমার মুখে লাগানো যে রসটা লাগিয়েছিলাম সেটাও শুকিয়ে গিয়েছে, এখন একদম হালকা হাতে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। তবে এটা যখন মুখে দেবে দেখবে একটু কিন্তু টান পড়ে, তাই যতক্ষণ মুখে থাকবে আমার মনে হয় বেশি কথা না বলা ভালো, যাতে কোনোভাবে ভাঁজ না পড়ে যায় স্কিনে। এবারে ভালো করে ধুয়ে একটু গোলাপ জল দিয়ে নিলাম। নিজেরাই কিন্তু এই রসটা ব্যবহার করে দেখলে না নিজেরাই নিজেদের স্কিনের পরিবর্তনটা বুঝতে পারবে। মানে শুধু আমি বলছি বলে নয়, অন্য যা কিছু ব্যবহার করো, বাজার চলতি বা অন্য কোনো কিছু, দেখবে বেশ কিছুদিন পরে তো আমরা নিজেরা উপকার হচ্ছে না সেটা বুঝতে পারি। আর এটা যেহেতু আমি নিজে অলরেডি অনেকবার ব্যবহার করেছি, তাই তোমাদেরকে বললাম তোমরা নিজেরাই ব্যবহার করলে বুঝতে পারবে তোমাদের স্কিন কতটা গ্লো করবে। মানে আমি নিজে খুব উপকার পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এর আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম শাড়ি কি করে পিন করে বাড়িতে সহজেই একা একা পরতে পারা যায়। তো সেটাও আমার এক ছোট বোন আমাকে রিকোয়েস্ট করেছিল জন্য আমি দেখিয়েছিলাম, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার এই দেখানোটাতে আমার এত দিদি বা ছোট বোনদের উপকার হবে। এটা জেনে না আমার নিজেরই খুব ভালো লাগছে যে আমার এই শাড়ি পিন করাটা দেখে তোমাদের খুব উপকার হয়েছে, বা তোমরাও এখন খুব ভালোভাবে শাড়িটা পিন করে পরতে পারবে নিজেরা, যেটা তোমরা নিজেরা জানিয়েছো আমাকে কমেন্ট বক্সে। তো সেটা জানতে পেরে আমার নিজেরই খুব আনন্দ হচ্ছে। আসলে কি বলো তো, মানে আমি যে নিজে জানি বলে যে একটা বিশাল কিছু বড়াই করছি সেটা কিন্তু না। আর এখানে দেখতে পেলে ছাদের দরজাটার নিচেও পাপোশ দিয়েছি, নইলে না ওই যে সিঁড়িগুলো সব ধুলো হয়ে যায়, আমি আজকে মুছবো তো 5 দিন পরেই ধুলো, যার জন্যে সব জায়গাতে এখন আমি এরকমভাবে কাপড় বা পাপোশ দিয়ে রাখি যাতে আমার ঘর বাড়িগুলো পরিষ্কার থাকে। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি যে অনেক কিছু জানি তা নয়, মানুষের শেখার তো কোনো শেষ নেই। আমি কিন্তু এই শাড়িটা এইভাবে পরা শিখেছি আমার বাড়িতে যে দিদি রান্না করতো তার কাছ থেকে। মানে আমরা আমাদের জীবনে যে কখন কার কাছ থেকে কি শিখবো সেটা আমরা নিজেরাও জানি না, শেখার কোনো বয়স নেই, আর শেখার কোনো মানে লোকজন কোনো ভেদাভেদ নেই যে আমি এর কাছ থেকে কিছু শিখতে পারি বা এর কাছ থেকে আমার শেখার কিছু নেই, এটা আমরা কখনো বলতে পারি না, তাই না? তো আমি নিজে সত্যি কথা এইভাবে শাড়ি পিন করে শিখে না খুব উপকার পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর তোমরা যে উপকৃত হয়েছো সেটা জেনে আমার খুব ভালো লাগছে। আর এখানে আজকে দেখো আমি এই যে আমার যে র্যাকগুলো থাকে তার উপরে যে একটা করে টাওয়েল পেতে রাখি, কদিন পরেই দেখবে সেগুলো একটু ধুলো পড়ে নোংরা হয়ে যায়, তখন দেখতেও বাজে লাগে। তো আজকে কি করলাম, সব মোছামুছি করে টাওয়েলগুলোকে জাস্ট উল্টে দিলাম, কারণ পেছন পিঠটাও না একদম পরিষ্কার, ওপর পিঠটাতে যেহেতু সবসময় আমরা ওখানে হয়তো কোনো সময় চিরুনি রাখি কি এটা সেটা রাখি, একটু ধুলো পড়ে যায় বা নোংরা হয়, কিন্তু তাতেই মনে হয় কি টাওয়েলটা নিয়ে গিয়ে ধোবো,
আবার পেছন দিকের পাটটা দেখবে একদম পরিষ্কার থাকে। তো ওই জন্য নিজের ওই যে কাজটাকে একটু বাঁচানোর জন্য আমি সবসময় টাওয়েলগুলো বা যে কোনো ঢাকনা যেগুলো ধরো দুটো পিঠই ব্যবহার করা যাবে, সোজা উল্টোর ব্যাপার নেই, সেই সব ক্ষেত্রে আমি না এরকমভাবেই করি। যখন দেখি একটা পাশ পুরো নোংরা হয়ে গেছে, একটু ধুলো পড়ে গেছে, তখন ওটাকে উল্টে দেই, পরিষ্কার পিঠটাকে আবার দিয়ে দেই। তাহলে পরে ওই পাশটা আবার বেশ কিছুদিন ব্যবহার করতে পারি। তারপর যখন দুটো সাইডই নোংরা হয়ে যায় তখন ধুয়ে দেই। এতে কি হয়, নিজের অনেকটা সময় বাঁচে, কাজও বাজে, আবার এদিকে ঘর বাড়িও মোটামুটি পরিষ্কার রাখা যায়। তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে।